শিবু ভট্টাচার্যের বাড়ি পেনেটি গ্রামে। স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। শিবুর বয়স 32। ছোটবেলায় স্কুলে আর বাপের কাছে যা একটু লেখাপড়া শিখেছিল আর সংস্কৃত পড়েছিল, সেটা সম্পত্তি আর যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নেত্রকালীর বয়স আন্দাজ 25, আঁটো সাঁটো, মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া লাগতো। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়ে যেত। কিন্তু নৃত্যকালী সহজে থামত না। প্রতিবারে শিবুরই পরাজয় হতো। স্ত্রীকে বশে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়ো, মিনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালে গুজব শুনল তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে। সেদিন তার বচসা চরমে পৌঁছল। নৃত্যকালের ঝাঁটা শিবুর পিঠে পড়ল। শিবু বেচারা রাগে, ক্ষোভে, কষ্টে চোখের জল আটকে কোনো রকমে রাত কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতায় যাত্রা করল। শিয়ালদা থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপাচারে 5 টাকার পুজো দিয়ে মানত করল, হে মা কালী, মাগিকে ওলা উঠায় টেনে নাও মা, আমি জোড়া পাঠার নৈবেদ্য দেব। আর যে বরদাস্ত হয় না মা, একটা সুরাহা করে দাও যাতে আমরা নতুন করে সংসার পাততে পারি আর ছেলে পুলেও হয়, দোহাই মা। মন্দির থেকে ফিরে শিবু বড় 1 টঙা তেলে ভাজা, আধশের দই আর অমৃতি খেল। তারপর পুরো দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলায় বেডিং স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট ফাউল রোস্ট আর 8খানা ডেভিল জলযোগ করল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটে ফিরে গেল। মা কালী কিন্তু উল্টো বুঝেছিলেন। বাড়ি এসেই শিবুর ভেদ বমি আরম্ভ হলো। ডাক্তার আসলো, কবিরাজ আসলো, ফল কিছুই হলো না। 8 ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক ছেড়ে চলে গেল। প্রেস শিবু সেই রাত্রেই গঙ্গা পার হলো। পেনেটের উল্টো দিকে কোন্নগর, সেখান থেকে রিসড়া, শ্রীরামপুর, বদ্রিবাটের হাট, চাঁপদানের চটকল ছাড়িয়ে আরো 2-3 ক্রোশ দূরে ভূষুণ্ডির মাঠে পৌঁছল। মাঠটা বহুদূর পর্যন্ত ছড়ানো, কোনো মানুষজন নেই। এককালে এখানে ইট খোলা ছিল, সেই জন্যে মাঠটা সমান নয়। কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আশ্যাওড়া, ঘেঁটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর খুব পছন্দ হলো। একটা অনেক দিনের পুরনো ইটের পাঁজার পাশে একটা লম্বা তাল গাছ সোজা হয়ে উঠেছে, আর একদিকে একটা ন্যাড়া বেল গাছ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। শিবু সেই বেল গাছে ব্রহ্মদত্তী হয়ে বাস করতে লাগলো। যারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাদের ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মানুষ মরলে ভূত হয়, এটা সকলেই শুনেছেন, কিন্তু এই থিওরির সঙ্গে
স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কিরকম ভাবে? আসল তথ্য হলো এই, নাস্তিকদের আত্মা নেই। তারা মরলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এইসব গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যারা আস্তিক, তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নেই। তাদের মৃত্যুর পর তাদের শেষ বিচার হয়। রায় বেরোলে কতকগুলো ভূত অনন্ত স্বর্গে আর বাকি সকলে অনন্ত নরকে বাস করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূত হয়ে সেটা অনেকটা কমে যায়। যারা সিংহস দেখেছেন তারা জানেন বিলিতি ভূত নামানো কি রকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরকম বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরলে প্রথমে ভূত হয়, আর যেখানে সেখানে স্বাধীনভাবে বাস করতে পারে, ইচ্ছে মতন ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে। এটা একটা মস্ত সুবিধে। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী হয় না। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বছর পরে, অনেকে আবার 200-300 বছর পরে। ভূতেদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে আর নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায়, আর নরকে গেলে পাপ কমে গিয়ে সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। যাদের সৌভাগ্যবশত শ্রী শ্রী কাশী লাভ হয়, অথবা নেপালে শ্রী পশুপতিনাথ বা রথের ওপরে শ্রী বামন দর্শন হয়, কিংবা যারা নিজের পাপের বোঝা ঋষিকেশের ওপরে চাপিয়ে নিশ্চিন্ত হতে পারেন, তাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারে মুক্তি। 2-3 মাস কেটে গেছে, শিবু সেই বাবলা গাছেই থাকে। প্রথম দিন কতক নতুন জায়গায় নতুন অবস্থায় বেশ আনন্দে দিন কাটছিল। এখন ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বধ হোক, নৃত্যের একটা আন্তরিক টান ছিল। শিবু এখন সেটা হাড়ে হাড়ে টের পায়। একবার ভাবলো, দূরাক নয় পেনিটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হলো, লোকে বলবে বেটা ভূত স্ত্রীর আঁচল ছাড়তে পারেনি। না, এইখানে একটা পছন্দ মতো উপদেবী জোগাড় করে নিতে হবে। ফাগুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের ওপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এই মাত্র তলিয়ে গেছেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডের মাঠ ম ম করছে। শিবুর বেল গাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফট করে ফেটে গেল, আর এক রাশ তুলোর আঁশ হাওয়ায় উড়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো গুবড়ে পোকা ভর করে শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো। অদূরে বাবলা গাছে এক জোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুড়সুড়ি দিচ্ছে। কাকিনী চোখ বন্ধ করে গদগদ স্বরে মাঝে মাঝে ক করছে। একটা কটকটে ব্যাঙ এখনই ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বেরিয়ে আসলো, আর শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলে টিটকিরি দিয়ে উঠল। একদল ঝিঁঝি পোকা সন্ধ্যার আসরের জন্যে যন্ত্রে সুর বাঁধছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সবাই মিলে রি 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 করে উঠল। মরলেও স্বভাব যাবে কোথা। শিবুর মনটা খাঁ খাঁ করতে লাগলো। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধড়াক ধড়াক করতে লাগলো। মনে পড়লো ভূষুণ্ডির মাঠের অন্য প্রান্তে পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটা পেতনি বাস করে। শিবু তাকে সন্ধেবেলায় পলৌ হাতে মাছ ধরতে দেখেছে। তার আপাদ মস্তক
ঘেরা টোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবুর দিকে তাকিয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেত্নির বয়স হয়েছে, কারণ তার গাল একটু তুবড়ে গেছে আর সামনের দুটো দাঁত নেই। তার সঙ্গে ঠাট্টা করে চলে, সঙ্গে প্রেম আর ফষ্টিনষ্টি বা অন্য কিছু করা যেতে পারে, কিন্তু বিয়ে করা অসম্ভব। একটা শাঁকচুন্নি শিবুর মনে আর শরীরে আলোড়ন তুলেছিল। সে একটা খুব খাটো, মানে প্রায় উড়োটাই চোখে পড়ে এমন খাটো গামছা পরে আর পুজোর ঘটে দেওয়ার ছোট গামছা গায়ে দিয়ে এলো চুলে বকের মতো লম্বা লম্বা পা পেলে হাতের হাঁড়ি থেকে গোবর জল ছড়াতে ছড়াতে চলে যায়। মনে হয় না তার বয়স তেমন বেশি। শিবু একবার বেশ ভালগা রসিকতার চেষ্টা করেছিল, কিন্তু শাঁকচুন্নি কোনঠাসা ক্রুদ্ধ বেড়ালের মতো হ্যাঁচ করে উঠল। অগত্যা শিবু ভয়ে চম্পট দিল। শিবুর মনে সবচেয়ে ধরেছে এক ডাকিনী। ভূষুণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনের পরিত্যক্ত ভিটে যে ভাঙাচোরা ঘরটা আছে, তাতেই সে অল্প দিন হলো আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবার দেখেছে আর দেখেই মজেছে। ডাকেনি তখন একটা খেজুরের ডাল দিয়ে ওরওয়াকে ঝাঁট দিচ্ছিল, পরনে সাদা থান। শিবুকে দেখেই নিমেষের জন্য ঘুমটা সরিয়ে ফিক করে হেসে সে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালের রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। আকুলি বিকলি করে উঠল তার কায়াহীন শরীর। শিবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে গান ধরল। হঠাৎ মাঠ কাঁপিয়ে কাছের তাল গাছ থেকে তীব্র শব্দ উঠল, চারা। अरे भोजुआ के बहनिया बगलू के बिटिया के कर से शादिया हो के कर से हो। শিবু চমকে উঠে চেঁচিয়ে বলল, তাল গাছে কে রে? কারিয়া পীরে তবা কেলেবু, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাঁকলাসের মতো একটা জীবাত্মা সড়াক করে তাল গাছের মাথা থেকে নেমে সাষ্টাঙ্গ প্রণাম করে বলল, গোর লাগি বরণ দেউজি, জিতে রহো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? ছিলাম বা, তামাকই নেই তো ছিলিম, জোগাড় কর না। কিছুক্ষণের মধ্যেই বদ্রিপাটির বাজার থেকে তামাক, টিকে, কলকে এনে আগ সুলগিয়ে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপরে কলকে বসিয়ে চোখ বন্ধ করে টান দিতে দিতে বলল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পীরেতে যা বললো সেটা এরকম। তার বাড়ি ছাপারা জেলা। দেশে এককালে তার জরু, গরু, জমি, জিরেত সবই ছিল। তার স্ত্রী মুংড়ি অত্যন্ত মুখড়া ও বদ মেজাজি। বনিবনা কখনোই হতো না। একদিন প্রতিবেশী ভজুয়ার বইনকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয়, আর বউয়ের পিঠে এক ঘা লাঠি কষিয়ে দেশ ছেড়ে ভাগলবা হয়ে 30 বছর আগে কলকাতায় চলে আসে। কিছুদিন পরে খবর পেল যে মুংড়ি বসন্ত রোগে মরেছে। তারপর অনেক জায়গায় নকরি করে শেষে চাপদানির মিলে কুলির কাজে বহাল হলো, আর কয়েক বছরের মধ্যেই সর্দারের পোস্ট পেয়ে গেল। কিছুদিন আগে একটা লোহার কড়ি হাফিজ মানে কপি কলে তুলবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকে। এই মাত্র কিছুদিন আগে তার পঞ্চত্ব প্রাপ্তি হয়ে প্রেত হয়ে এই তাল গাছে বাস করছে। শিবু একটা লম্বা টান মেরে কলকেটা কারিয়া পীরেতকে দিতে যাচ্ছে,
এমন সময় মাটির ভেতর থেকে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসলো, ভাইয়া কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল তার ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো। মোটা বেঁটে একটা শরীর, থেলো হুঁকোর খোলের ওপর এক জোড়া পাকা গোঁফ গজালে যেরকম হয় সেই রকম মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুন্টি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলকেটা নিয়ে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ দণ্ডবাদ হয়ে, কিছু সম্পত্তি ছিল এইখানে পোঁতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, এই 200-500, সব বন্ধকি তমসুক দাদা, স্তম্ভর কাগজে লেখা, নগদ শিক্ষা একটাও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল, সসম্ভ্রমে জিজ্ঞাসা করলো, যক্ষ মশাই আপনি কি কালিদাসের? হ্যাঁ ভাইয়েরা ভাই, কালিদাস আমার মাস্তুত অতি যুবতী শালীকে বিয়ে করে, অনেক দিন হলো হাঁপাতে হাঁপাতে মরে গেছে। তুমি নাম জানলে কি করে? হ্যাঁ, আপনি এখানে কতদিন হলো এসেছেন? আমার আশা, আমি বলে গিয়ে 3.5 বছর এখানে আছি। কত এলো কত গেল দেখলো। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে তাও দেখেছি। বেশ বেশ, এখন আমার আওয়াজ একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। মশাইয়ের আগের পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? নিশ্চয় নিশ্চয়, আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়েস্ত, নিবাস রিসড়ে, হাল শাকিন এই পাঁজার মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি, এলাকা রিসড়ে থেকে ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর। তামাম মুল্লুকের শাসনটা আমার হাতেই ছেড়ে গিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। মশাইয়ের সংসারের খবরটা কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সব সুখ কি কপালে সয় দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হলাম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি নিজামত, আদালত আমার মুঠোয়। বেশ ফষ্টি নষ্টি করতুম, খবর পেয়ে আমারই পিঠে দিলে কিনা এক চেলা কাঠ কষিয়ে, তারপরেই পালালো বাপের বাড়ি। 324 ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মরকে মাগি ফৌতল, সংসার ধর্মে আর মন বসলো না। তারপর পরমাই ফুরুলে এই হেতা আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করবো রোজগার, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সহিত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজেই আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের কাহিনী সব বলার পর কারিয়া পীরের আদ্যপান্ত পরিচয় দিল। যক্ষ বললেন, সব সেঙ্গাতেরই একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে লাভ নেই। এখন একটু গাওনা বাজনা করি এসো। পাখোয়াজ নেই, তেমন জুত হবে না,
আচ্ছা, পেট চাবড়ি ঠেকা দেই। ও টন টন করছে। এই জাদুঘর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে থেবড়ে দে তো। হ্যাঁ, এই ঠিক হয়েছে। চৌতাল বোঝো? 6 মাত্রা, 4 তাল, 2 পাক। বল শোনো, গায়ের ওপরে সব দিন তা তেরে কেটে গদি ঘেনে ধা। এই ধা ফসকালে সব মাটি গলাটা ধরে আসছে। খোট্টা ভূত আরেক ছিলেন সাজে বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ আর সাফল্য অনিবার্য। অনেক কাকুতি মিনতির পর ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে। কথা সে এখনো বলেনি, ঘুমটাও খোলেনি, তবে ইশারায় জানিয়েছে যে সে রাজি। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্য ডোবার পর শিবু সর্বাঙ্গে গঙ্গা মাটি মেখে চান করলো। গাবের আঠা দিয়ে পইতে মাজলো। হনিমনসার বুরুশ দিয়ে চুল আঁচড়ে টিকিতে একটা পাকা তেলাকুচো বাঁধলো। বন জঙ্গল ঝোপঝাড় ঘুরে ঘুরে অনেক ঘেঁটু, বইঁচি, কতকগুলো পাকা নোনা আর বেল সংগ্রহ করলো। তারপর সন্ধ্যায় যখন এক পাল শিয়ালের গান আরম্ভ হলো, তখন সে খিড়ি বামনির ভিটের দিকে যাত্রা করলো। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্র পাঠ করার উদ্যোগ করে অত্যন্ত আনন্দের সঙ্গে বলল, এইবার ঘুমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘুমটাটা সরালো। শিবু চমকে উঠে সভয়ে বলল, হ্যাঁ, তুমি নিত্য? হ্যাঁ রে মিনসে, মনে করেছিলে মোড়ে আমার বগল থেকে বাঁচবে। পেতনি শাকচন্নির পিছু পিছু ঘুরতে, ড্যাপ ড্যাপ করে তাকাতে আর অসভ্য ফষ্টি নষ্টি করতে বড় মজা না? স্বভাব যায় না বলে এলে কি করে ওলা উঠোয় নাকি? ওলা উঠো শোধ করে কেন? ঘরে কি কেরাচিন ছিল না? তাই চেহারাটা ফর্সা পানা দেখাচ্ছে। ওর চেয়ে সোনার জৌলুস বেড়েছে। হাতটা কি একটু নরম হয়েছে নাকি? শুভ কাজে বাধা পড়লো। বাইরে ও কিসের গোলমাল হচ্ছে? যেন একদল শকুনি হুটোপুটি, কাড়াকাড়ি, ছেঁড়াছেড়ি করছে। হঠাৎ উল্কার মতো ছুটে এসে পেতনি আর শাকচুন্নি উঠোনের বেড়ার দরজা ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করলো। পেতনি মারমুখী হয়ে বলল, আমার অমন মেনিমুখ স্বামী তোকে কেন দেব? শাকচুন্নি কোমরে হাত দিয়ে মুখ নেড়ে বলল, আমার বুড়ি, ও যে তোর নাতির বয়সী। ইল্লু, কি আমার কোনে বোকা। শাকচুন্নি ঢেউ তুলে চেঁচিয়ে উঠল, তোর মেচে পত্নী, আমি যে ওর 2 জন্মের আগেকার বউ। মর চেঁচিয়ে, ওদিকে ডাইনি মাগি মিনসেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি বেড়ে বেড়ে করে মন্ত্র পড়ে আগড় বন্ধ করে বলল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটিকে খাবো। কামড়া কামড়ে চুলোচুলি শুরু হয়ে গেল। একা নৃত্যকালীতেই রক্ষে নেই, তার ওপর আগের 2 জন্মের আরো 2 বউ হাজির। শিবু হাতে পইতে জড়িয়ে কাঁপতে কাঁপতে ইষ্টমন্ত্র জপ করতে লাগলো। নৃত্যকালী রাগে ফুলতে লাগলো। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল, ভায়া, এখানে হচ্ছে নাকি? এত গোল কিসের? কাড়িয়া পেরে থাকলো। এই বড় পিচাস, আরে দরওয়াজা তো খোলো। শিবুর সাড়া নেই। প্রচন্ড ধাক্কা পড়লো, কিন্তু মন্ত্রবদ্ধ আগড় খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পীরে তারস্বরে উৎপাটন মন্ত্র পড়তে লাগলো, मरे जुआन हैया और भी तोड़ा हैया पर्वत तोड़ी हैया
चले इंजिन हैया फटे पायलट हैया खबरदार हाफिज मरमर करे घरेर चाल बेड़ा आगोड़ समस्त आकाशे उठे दूरे गिये पड़ल। डाकिनी माने नृत्यकालीके देखे যক্ষ বলল, একই জন্যে এখানে ব্রহ্মদত্তিটার সঙ্গে ছি ছি, লজ্জার মাথা খেয়েছে। ডাকিনী ঘোমটা টেনে কাঠ হয়ে বসে রইল। কারিয়া পীরেত বলল, আরে মুংড়ি, তোহর সারম নেই মা। তারপর যে ব্যাপার আরম্ভ হলো সেটা মনে করলেও গলা শুকিয়ে আসে। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নেত্রকালীর 3 জন্মের 3 স্বামী। এই ডবল ত্রয়স্পর্শ যোগে ভূষুণ্ডির মাঠে যুগপথ, জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হলো। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল এইসব দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে লাগলো। স্পুক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি মুখ কামানো বিলিতি ভূত বাঁশি, ক্ল্যারিওনেট, ড্রাম ইত্যাদি বাজিয়ে নাচতে আরম্ভ করলো। জিন, জান, আফরিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবলে ভূত দাপাদাপি আরম্ভ করলো। চিং, চ্যাং, ফ্যাচাং এসব মাকুন্দে চীনে ভূত ডিগবাজি খেতে লাগলো। রাম রাম রাম, জয় হারিজি চণ্ডী, আজ্ঞা করো মা, কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছর বান্দা, ন্যায্য গণ্ডা পাওনা ছাড়বে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেত্নীর পেত্নীত্ব এসব তারা খুব বোঝে। অতএব এখন আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি, শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারু বাণুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়রা যুক্তি করে একটা বিলি ব্যবস্থা করে দিন, যাতে এই ভূতের সংসারটা ছাড়খাড় না হয়ে যায় এবং কোন রকম নীতি বিগর্হিত বিৎকুটে ব্যাপার না ঘটে। নিতান্তই যদি না পারেন তবে চাঁদা তুলে গয়ায় পিণ্ডি দেওয়ার চেষ্টা করুন, যাতে বেচারারা এরপর শান্তিতে থাকতে পারে।